হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের এই যে প্রথম অধ্যায় যেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে এই এসে টাইপ কোশ্চেন যেটা অর্থাৎ শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন 2 মার্কসের এবং সামগ্রিক চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটা নিয়ে আমরা একটু শর্টে আলোচনা কিন্তু করেছিলাম। আশা করি সেই প্রশ্নগুলো উত্তর তোমরা রেডি করে পড়ছো। তো এইবারে যেটা এই ভিডিও অর্থাৎ এই চ্যাপ্টারে এটা লাস্ট ভিডিও, তো এই চ্যাপ্টারে যেটা আমরা শর্ট প্রশ্নগুলো যেগুলো আমরা দেখতেই পাচ্ছ টোটাল 5 মার্কসের কোশ্চেন আছে, তো তার মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এই যে এমসিকিউ আর ভিএসএ, তো এই চ্যাপ্টারে অনেক রকমই রয়েছে, ওই জন্য একটু খুঁটিয়ে পড়তে হয়। তো অনেক রকমই প্রশ্ন এমসিকিউ থাকে, ভেরি শর্ট অ্যানসার কোশ্চেন থাকে 3 মার্কসের টোটাল। তো সেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে, যেরকম ধরো 2020 সালে কি এসেছিল না কোনটা ওজোন স্তরকে ক্ষতি করে না, অনেক সময় থাকে করে, তো এরকম একটা ব্যাপার আর কি। আবার কোনটা গ্রিন হাউস ইফেক্ট ঘটাচ্ছে না, তো সেই নামগুলো যদি টোটাল লিস্টটা তোমাদের কাছে না থাকে তাহলে আর চারটের মধ্যে একটাকে আইডেন্টিফাই করা কিন্তু সমস্যা হয়ে যায়। একই ভাবে আর কি এসেছিল না কোল বেড থেকে কোন গ্যাসটা আহরণ করা হচ্ছে, আর কি না আর যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা যে এই যে শক্তি নিয়েও রয়েছে চ্যাপ্টারে আমাদের, তো আরেকটা যে দুটো প্রশ্ন সেটাও আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে বায়ুতে উপস্থিত কোন একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। তো তোমরা যে কোনো গ্যাস জৈব অজৈব, সে মিথেনের নাম লেখো কি কার্বন ডাইঅক্সাইডের নাম লেখো কি সিএফসি গঠিত কোনো কিংবা নাইট্রোজেনের কিংবা ওজন, তো সবগুলোই হবে। আর একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য ব্যবহার করা। তো যে কোনো অচিরাচরিত শক্তি কিংবা বিকল্প শক্তি বললেই হবে, সে সৌর শক্তিও বলতে পারো, সে জলভাটা শক্তিও বলতে পারো। তো এই প্রশ্নগুলো ছিল। তো এখান থেকে সত্য মিথ্যা প্রশ্নও হতে পারে, কিন্তু আমি অ্যাজ এ হোল আলোচনা করছি যাতে করে সেটা সত্য মিথ্যাতে থাকুক কি এমসিকিউতে থাকুক, উত্তর তো একটাই হবে। তো সেইখান থেকে তোমরা ভুল থাকলে ভুল, ঠিক হলে ঠিক, আর অপশন থাকলে চারটের মধ্যে সেটা একটা সঠিক থাকবে, সেটাই পেয়ে যাবে। তো আমি কিছু প্রশ্ন আলোচনা শুরু করছি। তো এবার ব্যাপার হচ্ছে আমরা যে প্রশ্ন পড়েছি যে গ্রিন হাউস ইফেক্ট, তো সেই গ্রিন হাউস ইফেক্টে সবচেয়ে বেশি দায়ী কোন গ্যাস, এটা প্রশ্ন। তো চারটে যে অপশন থাকবে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড যে অপশনটা থাকবে সেটাই হবে। CFCl3 বেশি হলেও তার পরিমাণ যেহেতু কম, সেটা কৃত্রিম ভাবে যেহেতু আসছে, সেই জন্য CFCCl3 অনেক শক্তিশালী হলেও কিংবা মিথেন অনেক শক্তিশালী হলেও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যেহেতু বেশি, সেই কিন্তু গ্রিন হাউস ইফেক্টের জন্য বেশি দায়ী, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য। তো যে চারটে অপশন তার মধ্যে কার্বন ডাই অক্সাইডই ঠিক হবে। তারপর ওজোন স্তরকে যে ক্ষতি করছে সেই গ্যাসগুলোর নাম, তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে। ধরো দুটো প্রশ্ন এখানে, ক্ষতি করে না, কার্বন ডাই অক্সাইড কোনো ক্ষতি করে না, কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস ইফেক্ট কিন্তু ঘটায়। আর সে ওজোন স্তরকে ক্ষতি কি কমন কে না সিএফসি ঘটিত যৌগ কমন, সে গ্রিন হাউস ইফেক্টও ঘটায় আবার ওজোন স্তরের ক্ষতিও করে। এবার নাইট্রোজেনের যদি অক্সাইডের কথা আমরা বলি তাহলে কিন্তু NO এবং NO2 অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, যেটাকে তোমরা নাইট্রিক অক্সাইড বলো, তো নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড সেগুলো কিন্তু কি করে, ওজোন স্তরের ক্ষতি করে। তো যে অপশনে থাকবে যেটা ক্ষতি করে এবং ক্ষতি করে না, সেখান থেকে উত্তরটা চুজ করবে তোমরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এরকম প্রশ্ন রয়েছে, চারটে গ্যাসের নাম থাকবে, এবার বলবে এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। যেমন ধরো এখানে একটা অপশন বলছি মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, সবগুলোই, অক্সিজেন নাইট্রোজেনও থাকতে পারে, সবগুলোই গ্রিন হাউস গ্যাস, শুধু লাস্ট একটা নয়, অক্সিজেন নয়, কারণ অক্সিজেন কিন্তু শোষণ করতে পারে না, তাহলে এই জন্য নয় তারা। এরপর চারটে গ্যাসের নাম থাকবে, এদের মধ্যে কোনটা অবলোহিত রশ্মি, দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য উচ্চ অবলোহিত রশ্মি তাকে শোষণ করতে পারে, অর্থাৎ ইনফ্রারেড রশ্মিকে, স্বাভাবিকভাবে সেটা গ্রিন হাউস গ্যাস হতে হবে। যে চারটে অপশন আছে তার মধ্যে একটাই গ্রিন হাউস গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, হিলিয়াম, শুধু মিথেনটাই রয়েছে গ্রিন হাউস গ্যাস। যদি মিথেনের জায়গায় কার্বন ডাই অক্সাইড থাকে সেটা উত্তর হবে। তো এইগুলো মাথায় রাখতে হবে যে কোনটা আছে সেটাকে বের করতে হবে। একইভাবে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি কে করছে, সেখানে কিন্তু আমাদের অক্সিজেন আছে, সিএফসি আছে, আল্ট্রাভায়োলেট রে রয়েছে, CH4। দেখো আল্ট্রাভায়োলেট রে ডাইরেক্ট কিন্তু ক্ষতি করে না, তাহলে ক্ষতি কে করছে সবচেয়ে বেশি, ক্ষতি করছে ওজোন স্তর ধ্বংস হচ্ছে কি ছিদ্র তৈরি হচ্ছে তার জন্য আল্ট্রাভায়োলেট রে ক্ষতিকারক প্রবেশ করছে, কিন্তু সে তো ওজোন স্তর ক্ষতি করেনি। তো ওজোন স্তর যে পাতলা হয়ে যাচ্ছে কি ছিদ্র সৃষ্টি হচ্ছে তার জন্য বলা হচ্ছে কি না CFCl3, অর্থাৎ CFC এখানে অপশন রয়েছে, এটা CFCl3 যৌগ মানে CFC যৌগ, সে
সেই সিএফসি হবে অপশন, ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি। তো এটা মাথায় রাখতে হবে। তো সূর্যের অতিবেগী রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা কোন স্তর করছে? তো যদি স্ট্র্যাটোস্ফিয়ারের নাম থাকে সেটা দিতে হবে, আর যদি সরাসরি ওজোনোস্ফিয়ারের নাম থাকে ওজোনোস্ফিয়ারটাই লিখতে হবে। নেক্সট হচ্ছে যে অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম। তাহলে মিথেন বাদে যেসব গ্যাসগুলো রয়েছে লিস্টে, গ্রিনহাউস গ্যাসের লিস্টে, সেগুলোই হবে। যেরকম এখানে অপশনে রয়েছে মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেনও গ্রিনহাউস গ্যাস নয়, কার্বন ডাই অক্সাইড হবে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে অজৈব গ্যাস, মিথেন হচ্ছে জৈব। তাহলে জৈব গ্রিনহাউস গ্যাস বললে তোমরা মিথেন অপশনটা লিখবে। এবার প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটোস্পোজে বায়ু উষ্ণতা কত? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যে অপশনটা থাকবে। এইবারে কিছু শূন্যস্থান পূরণ থাকতে পারে, যেমন 2017 সালের প্রশ্নতে ছিল যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কি হয়? থার্মোস্ফিয়ারে যেটা দেখি আমরা কমে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? বৃদ্ধি পায়। তো ওই জন্য আমি তোমাদের বলেছিলাম ফার্স্ট ভিডিওতে যে প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য মনে রাখবে, তাহলে শর্ট প্রশ্ন লিখতে, ইভেন বড় প্রশ্ন লিখতেও খুব সুবিধা হবে। ভুল ঠিকও থাকতে পারে, যেরকম ধরো বলছে ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। স্বাভাবিক, সবচেয়ে প্রথম স্তর, সেখানে বায়ুর ঘনত্ব বেশি, সেখানে ধূলিকণা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার কিংবা থার্মোস্ফিয়ার সেখানে থাকে না। তাহলে সঠিক উত্তরটা জানলে তোমরা এমসিকিউ করতে পারবে, ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেনের উত্তরও লিখতে পারবে, আবার ঠিক ভুলটাও নির্বাচন করতে পারবে। প্রাকৃতিক সানস্ক্রিন কাকে বলা হয়? কোন স্তর? না ওজোন স্তর। একইভাবে বায়ুমণ্ডলের অক্সিজেন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করতে সূর্যের কোন রশ্মি পারে? ইনফ্রারেড কিংবা অতিবেগুনি রশ্মি। তো এগুলো মাথায় রাখতে হবে। কোন গ্যাসের নাম বলবে, তার সামনে থেকে বলবে এটা কি গ্রিনহাউস গ্যাস, সঠিক কি ভুল। যেমন ধরো CO2 একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস, ঠিক কি ভুল? অবশ্যই CO2 গ্রিনহাউস গ্যাস। তো CO2 এর জায়গায় যদি এটা অন্য গ্যাসও থাকতো যার প্রভাব হয়তো কম, CFCO যদি বলা হয়, CFCO যদি কোনো যৌগ, তাহলেও হবে। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? এটা আমরা আগের আলোচনা থেকেই বলতে পারি, যেটা ক্ষুদ্র মণ্ডল অর্থাৎ ট্রপোস্ফিয়ার। কোনটা শান্ত? স্বাভাবিক, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? ডেফিনেটলি বাড়ে। ট্রপোস্ফিয়ারে কি হয়? সেখানে কমে, কিন্তু এখানে বাড়ে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে ভূপৃষ্ঠে আপতনে প্রতিহত করে, আটকায়? স্বাভাবিক, অতিবেগুনি রশ্মি, তোমরা জানো। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কিংবা রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগ কোন স্তরকে কাজে লাগানো হয়? তো যে স্তর আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ আয়নোস্ফিয়ার কিংবা থার্মোস্ফিয়ার, আমরা থার্মোস্ফিয়ারই বলবো। কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সেটাও থার্মোস্ফিয়ার। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডিইউ, অর্থাৎ অপশন ইউনিট। জৈব গ্রিনহাউস গ্যাসের নাম আগেই আলোচনা হয়েছে। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? যে অপশনই থাকবে এক্সোস্ফিয়ার, সবচেয়ে যেটা উপরের স্তর সেটাই। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো এটা বৈশিষ্ট্যতে তোমরা পড়েছো শুরুতেই, চ্যাপ্টারের শুরুতেই, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এবার হচ্ছে ওজোন স্তর যে সৃষ্টি হচ্ছে সেই প্রক্রিয়া কিংবা বিক্রিয়ার নাম কি? সেটা হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া। কেন আলো পড়ছে, তারপরে রাসায়নিক বিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে। কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বিশ্ব উষ্ণায়নের অবদানে সাজাতে হবে, তো সবচেয়ে প্রথমে কি থাকবে? CO2 থাকবে, তারপরে কি থাকবে? মিথেন থাকবে, তারপরে থাকবে CFC থাকবে, তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, ভূমিকা অনুসারে আর ক্ষমতা অনুসারে। CFC এর পুরো নাম তোমরা জানো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও বললাম। ক্লোরোফ্লোরোকার্বন তোমরা জানো। প্লেন চালানো বা বেলুন উড়ানোর জন্য কোন স্তরটা ব্যবহার হয়? যেটা শান্ত, যেখানে কোনো গোলাযোগ হওয়ার সম্ভাবনা নেই, গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই, তো সেই জন্য এটা স্ট্র্যাটোস্ফিয়ার। এইবারে আমাদের যে বিভিন্ন শক্তি রয়েছে, মানে শক্তি যে যথাযথ ব্যবহার যে পার্টটা রয়েছে, সেই ক্ষেত্রে ধরো বায়োগ্যাসের প্রধান উপাদান আমি একটু আগেই আলোচনা করেছিলাম তোমাদের লাস্ট ভিডিওতে, সেটা হচ্ছে মিথেন। যে অপশনে মিথেন থাকবে সেটাই থাকবে। এবার চারটে অপশন থাকবে, তার মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি নয়? ধরো আছে কয়লা, ডিজেল, বায়োগ্যাস, পেট্রোল। বায়োগ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, কারণ তার মূল উপাদান হচ্ছে মিথেন। কিন্তু তোমাদের এই পেট্রোল, ডিজেল, কয়লা সবগুলোই কিন্তু সেই হচ্ছে পাওয়া যাচ্ছে একদম সে পেট্রোলিয়াম পরিশোধন থেকে। তো এটা মাথায় রাখবে, তোমরা 9এও পড়েছো এটা। সৌরকোষে কোন অর্ধপরি ব্যবহার হয়? দেখো সিলিকন জার্মেনিয়াম দুটোই ব্যবহার হতে পারে, কিন্তু সিলিকন টেকনোলজি উন্নত, তাই সিলিকনই ব্যবহার হয় এখন। এই জন্য দেখবে অপশনে থাকবে সিলিকন। বায়োগ্যাসের প্রধান উপাদান, দেখো মিথেন হয় প্রধান উপাদান, কিন্তু অনেক সময় কি হয় অপশনে যে জোড়া আকারে অপশন থাকে। তো দেখবে CH4 এর পরই সবচেয়ে বেশি ছিল কার্বন ডাই অক্সাইড, কিন্তু তোমাদের যে জলীয় বাষ্প, হাইড্রোজেন তার পরিমাণ সেরকম বেশি ছিল না। ওই জন্য CH4 এবং CO2 দুটোর কথাই অপশনে থাকে।
কোন জ্বালানিটি তাপন মূল্য সর্বাধিক? সেখানে কয়লা আছে, হাইড্রোজেন আছে, কাঠকয়লা আছে, ডিজেল। দেখো কঠিনের তাপন মূল্য সবসময় কম হয়। তো এইখানে যে গ্যাসীয় পদার্থ রয়েছে, এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তারই তাপন মূল্য কিন্তু বেশি। তোমরা বইতে লিস্টও দেখতে পারো। বায়োফুয়েলের মূল উপাদান কি হবে? না, বায়োফুয়েল যে হয় তার মূল উপাদান কিন্তু ইথানল হয়, যেটাকে আমরা ইথানল বলে থাকি। এটা মাথায় রাখবে। এবার প্রশ্ন হচ্ছে ফটোভোল্টাইক কিংবা সৌরকোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি রূপান্তরিত হচ্ছে বিদ্যুৎ শক্তি, অর্থাৎ যেটাকে আমরা তড়িৎ শক্তি বলে থাকি। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে কোন ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে, মানে আমরা গোবরের অবাধ বিয়োজন ঘটিয়ে গোবর গ্যাস উৎপন্ন করা হয়, তো তাকে আমরা কি বলি? মেথনোজেনিক ব্যাকটেরিয়া। আর এটা এই মেথনোজেনিক ব্যাকটেরিয়া কোন জ্বালানিটি উৎপাদনে সাহায্য করে? না, মেথনোজেনিক ব্যাকটেরিয়া সব সময় জৈব গ্যাস, যেটাকে আমরা বায়োগ্যাসও বলি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, বায়োগ্যাস উৎপাদনে কিন্তু সাহায্য করে। তাপন মূল্য যার বেশি হবে সেই জ্বালানির গুণগত মান বাড়ে না কমে? কোনটা ঠিক? অবশ্যই বাড়ে। কারণ হচ্ছে তাপন মূল্য যখন বেশি হবে, তাহলে আমি একই পরিমাণ দহন করি, বেশি পরিমাণ শক্তি পাবো, সেই জন্য এটা বেটার। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা প্রশ্নগুলো পড়লাম, মিথেন হাইড্রেট তার সংকেত লিখতে দিতে পারে, বায়োগ্যাসের ব্যবহার কিংবা কি কাজে লাগে, তাপন মূল্যের সংজ্ঞা, এগুলো আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি, আর জন্য বলছি না। তো এই প্রশ্নগুলো শর্ট প্রশ্নতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এইবারে আমি আর কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের সঙ্গে বলছি, যেরকম ধরো ওডিএস, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স, যে সাবস্টেন্স গুলো ওজন স্তরে ক্ষতি করতে পারে, তো তাদের নামগুলো বলা। তো সিএফসি অবশ্যই আমরা কথা বলবো। সিএফসি এর পুরো নাম আমি আগেই বলেছি। এবার প্রশ্ন হচ্ছে ওজন স্তরের ক্ষতির জন্য এই যে CFCl3 কিংবা CF2Cl2 কোন পরমাণুটা বেশি দেয়? সবসময় মাথায় রাখবে ক্লোরিন, কারণ সক্রিয় ক্লোরিন সেটাই কিন্তু ওজনকে দ্রুত ভেঙে দেয়, O3 থেকে O2+ O করে দেয়। তো মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, এটা মাথায় রাখবে। এইবারে নেক্সট যে প্রশ্নটা হচ্ছে থার্মোস্ফিয়ার অংশ বৈশিষ্ট্য পড়তে বলেছিলাম তোমাদের। তো থার্মোস্ফিয়ার অংশে কোন কোন গ্যাস মূলত থাকে? তো স্বাভাবিকভাবে সেখানে থাকে তো নাইট্রোজেন, অক্সিজেন, কিন্তু সেটা আয়নিত অবস্থায় থাকে। যেখানে গামা রশ্মি, এক্স রশ্মি গুলো থাকছে, সেগুলো আয়নিত করে, সেজন্য আয়নাইজেশনটা বেশি হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে এই যে তরঙ্গ, আমাদের যেটা বেতার তরঙ্গ রয়েছে, সেটা প্রতিফলিত হয়? এটা আগেই আলোচনা করেছি, একই সে উত্তর, এটা হচ্ছে সেই আয়নোস্ফিয়ার। আর সবচেয়ে শীতলতম স্তর তোমরা জানো মেসোস্ফিয়ার, আর কৃত্রিম উপগ্রহ সেটাও বলেছি, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এইগুলো মোটামুটি আলোচনা হয়েছে, এগুলো তোমরা জানো। এবার প্রশ্ন হচ্ছে O3 যে স্তর, ওজোন স্তরকে প্রাকৃতিকভাবে ভাঙে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস? সেটা হচ্ছে NO কিংবা নাইট্রিক অক্সাইড। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাথায় রাখবে, শর্ট প্রশ্নের জন্য বলছি। আর সিএফসি তো আমি আগেই বলেছি, সিএফসি কিন্তু বিকিরিত তরঙ্গকে আটকে দেওয়া কার্বন ডাইঅক্সাইড থেকে আমি বলেছিলাম প্রায় 10,000 গুণ বেশি। তো কিছু কিছু বইতে দেখবে 15,000 থেকে 20,000 গুণ বেশি। তো যাই হোক না কেন, মজার কথা এটাই যে অনেক গুণ বেশি CO2 থেকে ক্ষমতা সিএফসি, কিন্তু CO2 এর পরিমাণ বেশি বলে গ্রিন হাউস ইফেক্টের জন্য তাকে বেশি দায়ী ধরা হয়। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবারে কোন স্তরে ঝড় কি বৃষ্টি হয় সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কোথায় হয় না সেটাও মাথায় রাখতে হবে। এছাড়া যেটা মাথায় রাখতে হবে, যে শক্তি যথাযথ ব্যবহার জায়গা থেকে, এখান থেকে আমি কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করছি, বেশিরভাগই আলোচনা হয়ে গেছে। যে কিছু শক্তি উৎসের নাম থাকবে, সেটা বলা হবে যে সেইটা কিন্তু বিকল্প শক্তি উৎস হতে পারে না। যেরকম ধরো পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস, কেরোসিন। এবারে বায়োগ্যাসটা কিন্তু অবশ্যই একটা বিকল্প উৎস, কিন্তু বাকিগুলো কিন্তু নয়। তাহলে এই প্রশ্নটা কি না, কোনটা এদের মধ্যে বিকল্প উৎস, কিংবা কোনটা পরিবেশের কম দূষণ ঘটায় কিংবা পরিবেশ বান্ধব শক্তি, অর্থাৎ পরিবেশের ক্ষতি কম করে, এগুলোকে আমরা অপ্রচলিত শক্তিও বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে চারটে শক্তি উৎসের নাম আছে, সৌরশক্তি, বায়ু শক্তি, নিউক্লিয় শক্তি, জোয়ার-ভাটা শক্তি। কোনটা নবীকরণযোগ্য শক্তি নয়? তো স্বাভাবিক নিউক্লিয় শক্তিটা নয়, সেটা আমরা নিউক্লিয় পদার্থ রয়েছে, সেই নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হচ্ছে, সেখান থেকে করা হচ্ছে। তো এটাও একটা ব্যাপার। তো সৌরকুকুরের কোন অংশটি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী থাকছে? সমতল দর্পণ, কাঁচের ঢাকনা, কালো রং, রান্নার বাসন। স্বাভাবিকভাবে কাঁচের ঢাকনা। সাধারণত সেখানে কি হয়, আমরা একটু অবতল দর্পণ ব্যবহার করে থাকি, সেটা একটা মাছেরই তৈরি, যাতে করে রশ্মিগুলো বেশি ফোকাস হতে পারে এবং তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে। কৃত্রিম উপগ্রহ শক্তি প্রধান উৎস কি হয়? স্বাভাবিক, সেখানে সোলার প্যানেল লাগানো থাকে স্যাটেলাইটে, তো সেগুলো সবই সৌর শক্তি দিয়ে চলে। এইবারে বাকি প্রশ্নগুলো তো পড়েছো। এবার হ্যাঁ,
বায়োফুয়েলের একটি উদাহরণ কয়লা, ডিজেল, গ্যাসোলিন, গোবর গ্যাস। বায়োফুয়েল তো স্বাভাবিক গোবর গ্যাসই হবে, বাকিগুলো বায়োফুয়েল নয়, অর্থাৎ যে বায়ো জ্বালানিগুলো যেগুলোকে বলা হয়। আর কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? স্বাভাবিক জীবাশ্ম জ্বালানি, তার থেকেই তো তৈরি হবে সেই CO2 হোক, সেখান থেকে সে অ্যাসিড তৈরি হবে H2CO3 কিংবা HNO3 H2SO4 SO2 গ্যাস থেকে, NO2 গ্যাস থেকে, তো সেই জন্য আমরা বলি জীবাশ্ম জ্বালানি। বায়োগ্যাসের মূল উপাদান আমি আগেই বলেছি CH4 এবং কার্বন ডাই অক্সাইড, তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বায়োফুয়েলের মূল উপাদান আমি ইথানল আগেই বলেছি, এটা মাথায় রাখতে হবে। ফায়ার রাইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে বলা হয়, তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে। তো আরেকটা জিনিস, এটা আনকমন একটু প্রশ্ন, কিছু কিছু জায়গায় দেখা যায় যে সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্য কত হয় না, কিছু জায়গাতে 1 ভোল্ট লেখা রয়েছে, কিন্তু আমরা লো ভ্যালুটাই লিখবো, সেটা হচ্ছে 0.5 ভোল্টই তোমরা লিখবে। তো এটাও মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি আমাদের দেশে কোনটি? তো স্বাভাবিক কয়লা সবচেয়ে বেশি, এলপিজির তুলনায় সেটাই বেশি ব্যবহার হয়। এখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো সেই কয়লাই সবচেয়ে বেশি কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো মোটামুটি এই শর্ট প্রশ্নগুলো মাথায় রাখবে। আর মিথেন হাইড্রেট কোন ভৌত অবস্থায় পাওয়া যায়? বরফের মতো বলেছিলাম, তার মানে কঠিন ভৌত অবস্থায় পাওয়া যায়। তো তোমরা শর্ট প্রশ্ন আরো পড়বে, তোমাদের কাছে বিভিন্ন বই রয়েছে, প্রশ্নবিত্তর রয়েছে, আর বিভিন্ন টেস্ট পেপারগুলো রয়েছে, তো প্র্যাকটিস করবে। তো আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হলো আমি সেগুলো তোমাদের বললাম, তোমরা বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের নলেজ আরো বাড়বে, কনসেপ্ট আরো বাড়বে। আমরা এখানেই আলোচনা শেষ করছি পরিবেশ নিয়ে ভাবনা চ্যাপ্টার থেকে। তো আশা করি তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য একটু হলেও সাহায্য হবে। আমরা আবার পরের ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করবো, অর্থাৎ রাসায়নিক গণনা, সেখান থেকে কিভাবে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।